স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। কোন পথে বাংলাদেশ, এটা একটা খুব কঠিন প্রশ্ন। বাংলাদেশ কি পথ হারিয়েছে কিনা, কোন গন্তব্যের দিকে বাংলাদেশ এখন অগ্রসর হচ্ছে, বলা চলে যে এটি এখন কারুরই জানা নেই। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার বলছে যে গত ৮ মাসে তারা সঠিক পথে অগ্রসর হচ্ছে। তারা বিভিন্ন অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরে বলছে যে দেশের অর্থনীতির অবস্থা ভালো, জিনিসপত্রের দাম কমেছে, সার্বিক পরিস্থিতি খুবই ভালো। তারা ইনভেস্টমেন্টের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে পারছে। এই সমস্ত অনেক ইতিবাচক কথা তারা বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সেটি কি? এরই মধ্যে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক যেই অর্থনৈতিক সংস্থাগুলো রয়েছে তারা বলছে বাংলাদেশে দারিদ্র্যের সংখ্যা 30 লাখ বেড়ে যাবে। আরো অনেক অনেক ঋণাত্মক ডেটা রয়েছে যা শুনলে আতঙ্কিত হওয়ার মতোই। অর্থনীতি কখনো ভালো হয় কখনো খারাপ হয়, এটি একটি দিক, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটি কানে আসছে সেটি হচ্ছে বাংলাদেশের অস্তিত্বই কি বিপন্নতার দিকে এগুচ্ছে। কারণ ভারত বাংলাদেশ এখন ভারত এবং পাকিস্তান আমরা জানি একেবারেই যুদ্ধ অবস্থা বললেও ভুল হবে, বলা যেতে পারে যে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাবে, দুই পক্ষ প্রস্তুত। সেটি নিয়ে আমি অন্য একটি আলোচনা করব। কিন্তু এই যে একটা আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলে যে একটা ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং তার কেন্দ্রবিন্দু, তার বলা যেতে পারে যে ক্ষেত্রভূমি যে বাংলাদেশ, এবং সেখানে যে কুরুক্ষেত্র তৈরি হওয়ার জন্য সব আয়োজন সুপার পাওয়ার গুলো সম্পন্ন করে এনেছে, তা অনেকেই অনুমান করতে পারছেন। এবং অনেক শুধু অনুমান নয়, অনেক আলামতি দৃশ্যমান। তারপরও ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে টালবাহানা করছেন, অভিযোগ উঠেছে এমনকি গত কদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে তারা অসন্তুষ্ট, কারণ নির্বাচন সংক্রান্ত যেই সুনির্দিষ্ট তারিখ এবং রোডম্যাপ তারা চেয়েছিলেন সেটি তারা আজও পাননি। বরং প্রধান উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন লোকজন বারবার করে বলছেন যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবে, কিন্তু বিএনপি এতে সন্তুষ্ট নয়। তারা বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। অন্যদিকে আরো ভয়ঙ্কর যেটি, সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন বলছেন যে বাংলাদেশের মানুষ চায় যে সরকার আরো 5 বছর থাকুক বিনা নির্বাচনে। বুঝতে পারেন কথাটি কতটাই আশঙ্কাজনক, ভীতিকর। কারণ একটা অনির্বাচিত সরকার, যাদের কোনো কমিটমেন্ট নাই মানুষের প্রতি, যাদের কোনো দায়বদ্ধতা নাই, অনির্বাচিত সরকার কখনোই দেশের জন্য জনগণের জন্য মঙ্গলজনক হতে পারে না। এটি আমরা সবাই কম বেশি জানি। যদি সত্যি বাংলাদেশের মানুষ তাদেরকে 5 বছর কেন আরো 100 বছর ক্ষমতায় দেখতে চায়, সেটিও নির্বাচনের মাধ্যমেই হতে হবে এবং জনগণ নির্বাচনের মধ্য দিয়ে সেই সিদ্ধান্তকে তারা তাদের ম্যান্ডেট দেবে। কিন্তু সেটি যেন কিছুতেই করতে চায় না বর্তমান সরকার। কেন? এই প্রশ্নটিকেই সামনে রেখে আজকে আমার আয়োজন কোন পথে বাংলাদেশ। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন হাফিজ আল আসাদ, তিনি জাতীয়তাবাদী ধারার রাজনীতি বিশ্লেষক, এবং আমার সঙ্গে রয়েছেন রওশন আরা নিপা, তিনি মানবাধিকার কর্মী, রাজনীতি বিশ্লেষক এবং চলচ্চিত্র নির্মাতা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু লম্বা ভূমিকা টেনে দিলাম এই কারণে যে আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সঙ্গে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছেন কিনা এই প্রশ্নটি আমি সবার আগে তুলতে চাই। কারণ আপনারা দেখেছেন যে হান্নান মাসুদ, যিনি সমন্বয়কারী, তিনি এরই মধ্যে বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আগে থেকে গভীর সম্পর্ক ছিল, তারা বিভিন্ন সময় দিক নির্দেশনা নিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এমনকি তারা আগস্টের 1 তারিখে কথা বলেছেন। আমি আলোচনায় যাওয়ার আগে হান্নান মাসুদের বক্তব্যটি যদি একটু শুনে আসি, আমার মনে হয় আলোচনার জন্য সুবিধা হবে, যেটি আমার কাছে আছে। চলুন একটু শুনে আসি।
সফল করেন, ওনারাও ছিলেন। তারপর জামাত নেতাদের সাথে কথা বলি, জামাতের যারা আইনজীবী আছেন, মূলত হচ্ছে বিএনপি জামাতের এই অংশগুলো আমাদেরকে খুব ভালো হেল্প করেন আর কি। তো এটি কেউ আমি জানি না। কালের কণ্ঠের সৌজন্যে আমাদের দেখাচ্ছি। সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না? আন্দোলনের সময় আমাদের ধরুন হচ্ছে সাংবাদিক, প্রবাসী সাংবাদিকদের সাথে খুব ভালো কানেকশন ছিল। যেমন আপনার জুলকানাইন সাইর ভাইয়ের সাথে আমাদের সবসময় যোগাযোগ হতো, তাসলিম খলিল ভাইয়ের সাথে যোগাযোগ হতো। আর এই দুজন আমাদেরকে স্পেশালি, এই দুজন এমন হচ্ছে মুশফিকুল ফজল আনসারি ভাইও আমাদের সাথে যোগাযোগ রাখতেন। ওনাদের যোগাযোগগুলো আমরা খুব ভালোভাবে মেনটেন করতাম, ওনাদের থেকে পরামর্শ নিতাম, বিভিন্ন সময় বিভিন্ন হেল্পও নিতাম যখন যেভাবে প্রয়োজন ছিল। এর বাইরে হচ্ছে বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থীরা, তাদের একটা বড় অংশ আমাদেরকে হেল্প করতো। ওরা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করতো, এমনকি আমাদের মোবাইল কেনার জন্য টাকা দিতেও চেষ্টা করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন একটা প্রবাসী শিক্ষার্থী ভাই, উনি মালয়েশিয়ার একজনের নাম দিয়ে আমাকে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন, সেখান দিয়ে আমরা কথা বলি। উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। এবার উনি আমাদেরকে একটা দেন, মানে মেসেজ দেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই দিনই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের সাক্ষাৎ হয়। মাঝখান দিয়ে আপনার সেই সময়ই জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে কথা বলার জন্য বলেছিলেন। আমরা অ্যাভয়েড করছিলাম, কারণ এটাকে আবার হচ্ছে আপনার বিভিন্নভাবে ট্র্যাক করে বিভিন্ন মানে আন্দোলন দমানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কথা বলিনি। তবে হচ্ছে বিএনপির সিনিয়র কিছু নেতাদের সাথে আমাদের কথা হতো, যেমন হচ্ছে মার্চ ফর জাস্টিসের ক্ষেত্রে মাহবুবউদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, ওনাদের সাথে কথা বলি। জি, মাঠে থেকে আমাদের সেই আন্দোলনটাকে সফল করে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে কিভাবে করে তারা আন্দোলনটিকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলে, এবং এমন সমস্ত মানুষের নাম এসেছে যারা আসলে ধরেন বিভিন্ন সময় সাংবাদিকদের নাম এসেছে। তো আমরা শুনেছি যে সাংবাদিকরা নাকি খুবই খারাপ, আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর। আর যে সমস্ত সাংবাদিকের নাম এই হান্নান মাসুদের মুখে আমরা শুনলাম, তারা মনে হয় ফেরেশতা সাংবাদিক, তারা কারো দোষণ নয়। আমি সেই প্রসঙ্গটিতে যাব, কিন্তু তার আগে এই যে ডক্টর ইউনূসের সঙ্গে তাদের প্রথম কথা হয়েছে, হান্নান মাসুদের কথা অনুযায়ী আগস্টের 1 তারিখে তারা মোটামুটি একটা দিক নির্দেশনা দিয়েছেন, সিগন্যাল নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কথা বলেছেন অন্য আরেকজনের সহযোগিতা। আমরা বুঝতে পারছি পুরো বিষয়টির সঙ্গে একটা আন্তর্জাতিক একটা সম্পর্ক ছিল, হয়তো একটা চক্র ছিল যে একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড। এই অবস্থায় হাফিজ আল আসাদ, আপনার কাছে জানতে চাই যে পরবর্তীতে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি 6 আগস্ট না 7 আগস্ট হাসপাতালে বসে জানতে পেরেছেন ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি এই অসত্যচারণ কেন করলেন? আমরা হান্নান মাসুদের যে সাক্ষাৎকারটি দেখলাম এইমাত্র, সেখানে দেখলাম যে হান্নান মাসুদ 1 আগস্ট মুশফিকুল ফজল আনসারের মাধ্যমে ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন, এবং একই দিনে তিনি তারেক রহমান তাদের সাথে কথা বলতে চেয়েছেন, তিনি তার বলেননি ঝুঁকির কারণে। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আমরা দেখছি যে তারেক রহমানের সাথে কথা বললে ঝুঁকি বৃদ্ধি পাবে, অথচ মুশফিকুল ফজল আনসারের মাধ্যমে যদি সে কথা বললো ডক্টর ইউনূসের সাথে, সেখানে ঝুঁকি বৃদ্ধি পেল না। এখানে আমাদের একটা কন্ট্রাডিকশন আছে দুইটা তার এই কথার ভিতরে এবং তার এই জবানবন্দি। দ্বিতীয়ত হচ্ছে যে ডক্টর ইউনূস তিনি বলেছেন যে আমি 6 তারিখেই আমার সাথে ইসের সাথে কথা হয়েছে, ছাত্রদের সাথে, যে তারা আমাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এবং আমরা নাহিদ ইসলামের যে ভাষ্য দেখেছি, তিনি বলেছেন যে আমরা ডক্টর ইউনূসের সাথে আমি প্রথম কথা বলেছি এবং এই সরকারকে গঠন করবার জন্য বলেছি। এখন এই দুইটা ধারা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ডক্টর ইউনূস তখন যে ভাষ্য, হান্নান মাসুদের ভাষ্য, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সার্বিক খোঁজ খবর নিয়েছেন আন্দোলনে, এবং তিনি বলেছেন এই আন্দোলনের সাথে তার সকল ধরনের সমর্থন রয়েছে। তাই আমরা 5ই আগস্ট পূর্ববর্তী সময় যে আন্দোলনটা বাংলাদেশে দেখেছি, সে আন্দোলনে শুধুমাত্র ডক্টর ইউনূস এর সমর্থন বললে আমরা ভুল হবে।
দেশের আপামর জনসাধারণ এবং যারা আওয়ামী লীগ করেছে তাদেরও সমর্থন ছিল এই ছাত্রদের আন্দোলনের প্রতি। সুতরাং সেখানে ডক্টর ইউনূসের এই সমর্থন তাদেরকে তাদের কাছে যে ব্যক্ত করেছে, এটা অস্বাভাবিক কোনো সমর্থন আমরা মনে করি না। আমরা মনে করি যে এই সমর্থন দেশের সার্বিক গণমানুষের যে সমর্থন ছিল আওয়ামী লীগ সহ, সেই সমর্থনের একটি অংশ। কিন্তু রওশন আরা নিপা, এখানে তো সমর্থনের দুটি দিক আছে। একটি হচ্ছে ডক্টর ইউনূস বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে যে তার সঙ্গে ছাত্রদের প্রথম কথা হয়েছে 5ই আগস্টের পরে। তাহলে তিনি 1 তারিখে যে সমর্থন জানালেন ওটা কি কথা নয়? মানে আমি আসলে খুবই উনি তো নোবেল লরিয়েট, উনার কথা মানে তো একটা কি বলবো, একটা হচ্ছে ডকুমেন্ট, বা ওনার মতো মানুষ কখন কোন কথা বলেন সেটাও মানুষের আসলে বিবেচ্য থাকে না। সবচেয়ে বড় কথা, আমি মনে করি না কোনোভাবেই যে উনি হাসপাতালে বসে 6 তারিখে ছাত্রদের কাছ থেকে প্রথম ফোনটা পেয়েছেন। উনি শুরু থেকেই এই আন্দোলন বা এই ঘোট পাকানো, সেটা শুধু জুলাইয়ের থেকে না। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আমরা যদি বেশ কিছুদিন ফেরত যাই, যে 1/11-এর পরে 2006-এর যে তত্ত্বাবধায়ক সরকার, ওই সময়ে কিন্তু ডক্টর ইউনূস একেবারে প্রস্তুত ছিলেন এবং উনি সরকার প্রধান হবেন, এবং তখন তার সাথে বনিবনা হয় নাই ময়নুল যে সরকারটা ছিল সামরিক সরকার, তাদের সাথে বনিবনা হয় নাই বিকজ অফ হচ্ছে অল্প সময়ের জন্য উনি ক্ষমতায় থাকতে চান নাই। তার মানে এই রাজনৈতিক অভিলাষ, ক্ষমতার সিংহাসনে বসার যে অভিলাষ, এটা তার দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নের ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আরো অনেকভাবে দেখেছি তিনি দল গঠন করেছেন, সেখানে ফেল করেছেন, এবং তার এই জায়গা থেকেই ধারাবাহিকভাবে আমি মনে করি যে জুলাইয়ের আন্দোলনে তার শুধুমাত্র সহযোগে সমর্থন নয়, তিনি, আমার ধারণা বা আমি বিশ্বাস করি এরকম যে উনি এটার একটা বড়, উনি অন্যকে মাস্টার মাইন্ড বলেন, কিন্তু এটার মূল মাস্টার মাইন্ডের তিনিই হয়তো একজন। সেটার তথ্য প্রমাণের দরকার আছে আমাদের, সেটা হয়তো সময় এবং ইতিহাস কখনো চাপা থাকে না, সেটা অবশ্যই আসবে। আমরা দেখেছি যে ঠিক জুলাইয়ের আগে জুনের দিকে বোধহয় ওনার মামলার যে রায়টা হয়, যে 660 কোটি টাকার যে কর মওকুফের মামলা, সেখানে তার বিরুদ্ধে যে রায় হয়, তারপরে কিন্তু ওই অবস্থায় তিনি দেশ ছেড়ে পালান বা চলে যান। তো এই যে মানে জিনিসগুলো আপনার কি শুনতে সমস্যা হচ্ছে? না, শুনতে পাচ্ছি। ওকে। সো আমার কাছে কখনোই মনে হয়নি যে উনি হঠাৎ করে শুনলেন যে আসেন সিংহাসনে বসেন, তারপরে উনি আকাশ থেকে পড়লেন, তারপরে যে উনি আসলে পুরো প্রক্রিয়াটার সাথে ডে 1 থেকে ছিলেন, বা হচ্ছে একদম শুরু থেকে উনি ওয়ান অফ দ্য কারিগর। এবং আমরা যেটা জেনেছি যে ডিপ স্টেট আমেরিকার ওই সময়ের সরকার বা ওই সময়ের দূতাবাসও একটা বড় ভূমিকা রেখেছিল। মনে রাখা দরকার, ডক্টর ইউনূস, বাইডেন প্রশাসন বা ডেমোক্রেট সরকার, যে ওই সময় যে আমেরিকা সরকার ছিল, তার খুব কাছের মানুষ ছিল এবং বাইডেনের খুব কাছের মানুষ ছিল, এবং তাকে এইখানে বসানোর এটার একটা বড় পরিকল্পনা কিন্তু আমেরিকান ডিপ স্টেটের বা আমেরিকার জায়গায়। সেটা আমরা, উনি যখন ক্ষমতায় বসলেন, তারপরে বাইডেনের সাথে ওনার যখন প্রথম দেখা হলো, আমরা যে ছবিটা দেখি বা যে তথ্যগুলো একের পর এক ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়েছে, যে $বিলিয়ন যে ইনভেস্টমেন্ট, এই সব কিছু আসলে এক সূত্রে গাঁথা। উনি মিথ্যে বলেছেন এবং এটা উনি চমৎকার মিথ্যে বলতে পারেন, এবং উনি যে কিভাবে মিথ্যে বলেন এবং কতটা আমি বলবো ঐশ্বরিক ভাবে, তার মিথ্যে বলার সময় তার চেহারার মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার থাকে, একটা দেব ব্যাপার থাকে, এবং একটা খুবই নাদান একটা ব্যাপার থাকে, মানে খুবই একটা সরল। এর কারণে মানুষ খুব কনফিউজড হয়ে যায় যে আমি যা জানি সেটা ভুল, না উনি যেটা বলছে ওটাই বোধহয় সত্য। এই যে কনফিউশন গেম, এটা উনি খুব চমৎকার ভাবে খেলতে পারেন। এখন ধরেন যেটি নিয়ে শুরু করেছিলাম, যে ঠিক আছে উনি এড়িয়ে গেছেন বিভিন্ন, সত্য তো কখনো চাপা থাকে না, সত্য হচ্ছে আগুনের মতো, হ্যাঁ, ওটি কখনো না কখনো বের হয়ে আসবেই, অলরেডি আসতে তো শুরু করেছেই। নাহিদ ইসলাম এবং হান্নান মাসুদের কথাতেই তো পার্থক্য স্পষ্ট, তাই না? সুতরাং আরো কবে থেকে তার এই সঙ্গে সম্পৃক্ততা ধীরে ধীরে বের হবে, কিন্তু মানে প্রাসাদ ষড়যন্ত্র হয় তা নিয়ে কোনো
মানে সেটি সব জায়গাতেই সব দেশেই হয়, কিন্তু একটি রাষ্ট্রকে বিপন্ন করা, নিজের দেশকে ভুলুণ্ঠিত করা, নিজের দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেয়া, এটা এদেরকে 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 কি বলবো আমি, এদেরকে গাদ্দার বলে, এদেরকে হাফিজ আল আসাদ। আমরা দেখছি আজকে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন। এই কদিন আগে দেখলাম মিয়ানমারের এখান থেকে সীমান্ত থেকে আরাকানে সেনারা বাংলাদেশের ভেতরে ঢুকে তারা নাচ গান করে উৎসব পালন করে চলে গেছে। আমার এখন এই মুহূর্তে রাশিয়ার যুদ্ধ জাহাজ বাংলাদেশে, যে কোনো সময় আমেরিকান সেনারা ঢুকতে পারে বলে শুনতে পাই। চায়না তাকিয়ে আছে, ভারত দেখছে। আমার স্বাধীনতা কোথায়? আমরা আরাকানের যে সেনারা বাংলাদেশে এসেছে এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত আমরা সেদিন দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা কিছুটা সত্য কিছুটা মিথ্যা। সত্যটা হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশে এসেছে, এটাই সত্য। এর ধারাবাহিকতায় ক্ষমতাসীনরা তাদের প্রতিপক্ষ প্রতিহিংসার মাধ্যমে ক্ষমতাসীন সরকারের একটা অংশ, বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে যারা রয়েছে, তারা প্রতিহিংসার মাধ্যমেই এই দেশের সমগ্র জনগণ এবং যে রাজনৈতিক দলগুলোর ভিত্তি রয়েছে জনমূলে, সেই রাজনৈতিক দলগুলোকে তারা দূরে ঠেলে দেওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করছে, এবং সেই আকাঙ্ক্ষাটা ব্যক্ত করছে তারা ছাত্রদের মাধ্যমে, এবং যার মাধ্যমে তারা বহির্বিশ্বের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে সেভাবে ফোকাস না করে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য যে বিষয়গুলো দরকার সেগুলোর উপরে তারা বেশি গুরুত্বারোপ করছে। এবং বিএনপিকে মাইনাস করে দেওয়া হবে, কিংবা কেউ এই চেষ্টা করলেও সেটি সফল হয়ে যাবে, এভাবে সেটা সম্ভব নয়। আবার রাজনীতিতে তারা যে খুব একটা এগিয়ে এসে রাজনীতির নিয়ম হলো যে কেউ ক্ষমতায় থাকবে, কেউ বিরোধী পক্ষে, এখানে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রশ্নটি অবান্তর এবং অগণতান্ত্রিক। আমরা 1975 সালের 15 আগস্ট এবং গত 15 বছর ভোটের মাঠে যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে এবং আওয়ামী লীগকে দেখেছি একে অপরকে রাজনৈতিকভাবে নির্মূল করবার জন্য প্রক্রিয়া করেছিল, কিন্তু তারা সফল হয়নি। এই সরকারের ভিত্তিমূল নেই, জনগণের মধ্যে তাদের তেমন কোনো প্রভাব নেই এবং গণসংগঠন নেই। সেই ক্ষেত্রে তারা একটি রাষ্ট্রের একটি বড় দলগুলোকে, বৃহত্তম দলগুলোকে তারা নিচ্ছিন্ন করে দিবে এবং এই ধরনের দেশের ভিতর কোনো নির্বাচন প্রক্রিয়াকে প্রলম্বিত করে তারা দীর্ঘদিনের ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছে সরকারের মধ্যে কেউ কেউ, সেটা আসলে সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা নয়। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন জনগণ আমাদেরকে 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চায়, কিন্তু সেই জনগণ কারা, সেই জনগণের উৎস কি এবং সেই জনগণের সাথে কারা সম্পৃক্ত, সেই ধারণার সাথে কারা সম্পৃক্ত, সেই জিনিস তাদেরকে আমরা দেখতে চেয়েছি। কিন্তু আমরা দেখার পরে বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি সেই নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের সাথে যারা সম্পৃক্ত এবং জামাতের রাজনীতির একটা অংশ এদের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং এভাবে একটি রাষ্ট্রে যাদের জনভিত্তি নাই, জনরোষের শিকার তাদের অনেকে, তারা এভাবে আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কোনো অধিকার রাখে বলে আমরা মনে করি। আর যার শিকড় গভীরে তাকে ধ্বংস বা নির্মূল করা যায় না। আওয়ামী লীগের মতো প্রভাবশালী দল বা শেখ হাসিনার মতো পরাক্রমশালী শাসক টানা 3 মেয়াদে ক্ষমতায় থেকে এই দলকে বা রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করতে পারেনি। সেখানে বিএনপিকে এখন মাইনাস করবার যে প্রক্রিয়া তারা চালাচ্ছে, কেউ কেউ বলছে তা জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা বিরাট অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখান থেকে এদেশের রাজনীতি অর্থনীতিকে টেনে তুলতে বিএনপির বিকল্প কোনো শক্তি এই মুহূর্তে আমরা দেখছি না। সুতরাং বিএনপিকে বাদ দিয়ে কেউ যদি চিন্তা করে তারা রাজনীতি করবে, ক্ষমতায় দীর্ঘস্থায়ী হবে, এটা আত্মঘাতী একটি সিদ্ধান্ত এবং এই নির্মূলের রাজনীতি আমাদের দেশকে পিছিয়ে দেবে এবং যে আমরা এই বহির্বিশ্বের যে চলমান প্রক্রিয়ায় এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতা থেকে দেশকে সেই অস্থিরতা থেকে আমাদের দেশকে নিরাপত্তা দিতে পারে একটি গণতান্ত্রিক সরকার। সুতরাং অন্তর্বর্তী সরকারের নামে এই সরকার দীর্ঘদিন যদি দেশের বিরাজমান থাকে এবং ডক্টর ইউনূসের মতো একটি প্রতিষ্ঠান বা একজন লোক যদি অরকন্দজ হয়ে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, সেটা হবে একটা অযৌক্তিক এবং অসম্মানজনক পরিসমাপ্তি। সেই অসম্মানজনক পরিস্থিতি, রওশনারা নিপা, আপনি কি বলতে পারেন নাকি সেই অসম্মানজনক পরিস্থিতিটি কি? এটা শুনলেও তো আমার ভয় লেগে যায়।
হ্যাঁ, আসলে এটা শুনলে আপনার ভয় লাগে, কিন্তু আমার যারা ক্ষমতাসীন আছে তাদের কোনো ভয় আছে বলে আমরা মনে করি না। হাফিজ আল আসাদ ভাই খুব চমৎকার ভাবেই বলেছেন যে তাদের কোনো অধিকার নাই, এবং কারা আসলে তাদেরকে 5 বছর বা 10 বছর বা সারা জীবন চাচ্ছে। আমরা দেখি যে অনলাইনে কিছু সার্ভে ঘুরে বেড়ায়, এবং অনলাইনের বিষয়টাও তো আপনার একটা মানুষের 10টা অ্যাকাউন্ট বা এরকম অনেক ফেক ব্যাপার থাকে, সেটাও আমি না হয় ছেড়েই দিলাম। এখন বাংলাদেশের জনসংখ্যা ধরা হয় 18 কোটি। সেই 18 কোটির জনসংখ্যার মধ্যে কতজন মানুষ আসলে বলছে? হাফিজ আল আসাদ ভাই খুব চমৎকার করেই বলেছেন যে এই যে যারা বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টি বা যারা তাদের বেনিফিশিয়ারি, হ্যাঁ, যারা জীবনে কখনো, এবং সেই বেনিফিশিয়ারি গ্রুপ চাচ্ছে যে তারা নিজেরা, এবং অর্থাৎ তারা নিজেরাই চাচ্ছে যে তারা নিজেরা ক্ষমতায় থাকেন। দেখেন, গত 8 মাসে আমরা সবসময় গত 15 বছর আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনেক কিছু শুনেছি। গত 8 মাসে তাদের যে দুর্নীতির পরিমাণ, এক একজন 100 কোটি টাকার নিচে কারোর আসলে অ্যাকাউন্ট নাই, এপিএস থেকে শুরু করে এরকম অনেক। এখন তাদের যে যাওয়ার ব্যাপারটা যেটা আপনি বলছিলেন, বাংলাদেশের ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, এটা একটা সাংঘাতিক দেশ। এই দেশের জনগণের চরিত্র একেবারে খুব ইউনিক, মৌলিক একটা চরিত্র। তারা আপনি যদি 1000 বছরের যে নৃতাত্ত্বিক বিশ্লেষণ দেখেন, সেখানে তারা দেখবেন রাজনীতি সচেতন না, তারা গান গায়, খালি পেটে ঘুরে বেড়ায়, তাদের কোনো না, সেগুলো তো ঠিক আছে। বাঙালিকে কেউ আমি ওই জায়গায় করেনি, আসছি। কিন্তু সেখান থেকে আমার প্রশ্নটি আমি শেষ করব। খুব সুনির্দিষ্ট প্রশ্ন, যে এটিকে শুধুমাত্র বিএনপির সঙ্গে প্রতারিত করা হলো, নাকি পুরো জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে? আমি সেটাতেই আসছি। পুরো জাতির শুধু বিএনপি কেন, আজকে বাংলাদেশের যে দেখেন, তার আগেরও যে 111, তখনও কিন্তু -2 একটা ফর্মুলা ছিল, এবং দুই নেত্রীকে আলাদা করে বিএনপি এবং আওয়ামী লীগ, যারা একমাত্র বাংলাদেশের তৃণমূলে মানুষের সাথে সংযুক্ত একটা বড় দল হিসাবে সবচেয়ে বেশি যাদের সমর্থন, এটা অবশ্যই তাদের সাথে বিএনপি শুরু থেকে জুলাই আন্দোলনে ছিল, তারা এই সরকারকে স্বাগত জানিয়েছে, তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আজকে তাদের নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরে আপনার নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে, এবং বিএনপি তো সেটা করবে, কারণ সে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক দল, সে তো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যাবে বা অথবা বিরোধী। সেখানে তারা যেহেতু নির্বাচনে আসবে না, আসতে পারবে না, বা কোনো রকম সমস্যা, এবং তাদের এই যাওয়াটা ভয়াবহ কোন লেভেলে হবে জানেন? আজকে আমি কল্পনাও করতে পারি নাই যে আজকে ডক্টর ইউনূস কতগুলো তাকে মানুষ পিটিয়ে মারবে যদি সে দেশে থাকে। একটা জিনিস চিন্তা করেন, শেখ হাসিনা ভারতে গিয়েছে, ডক্টর ইউনূস কোথায় যাবেন? উনি কাউকে বন্ধু বানান নাই। ভারতের সাথে ওনার সমস্যা, মায়ানমারের সাথে সমস্যা, চীনের সাথে, এই যে সবার সাথে গেম খেলে উনি কি 13,500 মাইল পার হয়ে আমেরিকায় আসতে পারবেন? সেই সুযোগ পাবেন? এবং তার সাথেও আমি ভয়ঙ্কর ভাবে কল্পনা করি যে আজকে সার্জিস, হাসনাত, এই যাদেরকে বল বানিয়ে খেলেছে, এটা তো একটা বল, পুতুল, পাপেট, এবং এদেরকে যেভাবে তোলা দিয়েছে, এবং এই যে টোটাল আসিফ বলেন, এই যে হান্নান মাসুদ বলেন, এই যে পাপেট গুলোকে, এই যে ফুটবল গুলোকে তৈরি করা হয়েছে, এদের কি দশাটা হবে? মানুষ এদেরকে কিভাবে দেখবে? আজকে মানুষের দ্রব্যমূল্য, আজকে মানুষের যে যুদ্ধ অবস্থায়, আমি তো কল্পনাও করতে পারি না আজ থেকে 2 মাস পরে যদি সত্যি সত্যি এই যুদ্ধ আবহটা চলে থাকে, তাহলে বাংলাদেশের কত মানুষের কোন জায়গায় চলে যাবে। তারা কি তখন পেটের খিদার কাছে কিছু থাকে না, তারা তখন ওই আপনার জুজুর ভয়, আপনি শাসনে আছেন কিনা এটা দেখবে না, মানুষ পিটিয়ে মারবে, রাস্তায় পিটিয়ে মারবে, এবং সেই মৃত্যু একেবারে ভয়ঙ্কর জায়গায় হবে, তারা তাদের কবরও পাবে না। ট্রাস্ট মি, তাদের অবস্থা কোন জায়গায় আমি যাবে। আমি ওই অবস্থার কথা ভাবতেও পারি না আসলে। সত্যি এখনই বাংলাদেশে আমাদের জন্য অবস্থা, খুবই কষ্টদায়ক, একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট, তাকে আমাদেরকে এই কথা বলতে হচ্ছে। এটা যেখানে যাকে নিয়ে আমরা গর্ব করব, সেখানে আমার তাকে বলতে হচ্ছে, কারণ তিনি শুধুমাত্র ক্ষমতা নিয়েছেন তা না, তিনি বাংলাদেশকে বিপন্ন করেছেন, বাংলাদেশের কোটি মানুষের ভাগ্য নিয়ে উনি ছিনিমিনি খেলেছেন। আজকে আমি শুধু বিএনপিকে বলবো যে এত বড় দল আপনারা গণতন্ত্রের ওই আন্দোলন করেছেন, আপনারা বলেন আওয়ামী লীগের সময় আপনারা আন্দোলন করতে পারেন নাই, আজকে তো আপনাদের ওই সুযোগ আছে, মাঠে নামেন, এবং গণতন্ত্রের যাত্রায় আপনাদেরকে নামতে হবে।
এবং ওইখানে ওই আন্দোলনে দেখবেন তখন সব মানুষের হাফিজ আল আসাদ যদি নির্বাচন না দেয়, যদিও এখন পর্যন্ত মানে ডিসেম্বর পর্যন্ত টাইমলাইন আছে, সে তারপরে বিএনপি কি করবে যদি যখন দেখবে যে নির্বাচন দিবে না, এটা মোটামুটি স্পষ্ট। তো তখন যদি বিএনপি এখন যদি বিএনপি দেখে যে নির্বাচন না দেয়, তাহলে বিএনপির জন্য কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে বিএনপির রাজনৈতিক শক্তি এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে। এখানে বিএনপি প্রথম তার যে কাজটা হবে সেটা হবে তার পেশাজীবী সংগঠনগুলোকে একদম পুনর্গঠন করে প্রাধান্য দিতে হবে এবং 17 বছর জেল, জরিমানা, গুম, খুন, মামলা মোকদ্দমা সত্ত্বেও যারা বিএনপি ত্যাগ করেননি তাদেরকে বিএনপিতে ফ্রন্ট লাইনে তাদেরকে নিয়ে আসতে হবে এবং বিএনপিকে বিভক্ত করেনি, কিন্তু যারা দলে ছিল তাদেরকে বিএনপি সেকেন্ড অপশনে রাখতে হবে এবং নির্লিপ্ত যারা ছিল, যারা বিএনপির সমর্থক, আন্দোলনের ঝুঁকি নেননি কিন্তু 5 আগস্টের পর বিএনপির কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে অপেক্ষায় রাখতে হবে। আর হাইব্রিড নামে যারা আসছে বিভিন্ন দল থেকে, এখানে জামাতের লোকজন রয়েছে, এনসিপির লোকজন রয়েছে এবং আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী লোকজন রয়েছে, তাদেরকে বিএনপি আত্মীয়তার সুযোগ বা বিভিন্ন উৎকোচ গ্রহণ করে যাদেরকে গ্রহণ করেছে তাদেরকে বিএনপিকে বাদ দিতে হবে পরবর্তী আন্দোলনের জন্য। তার কারণ এদেরকে নিয়ে যদি আন্দোলন করতে যায় তাহলে বিএনপির আন্দোলন হোঁচট খাবে। দ্বিতীয়ত, নির্বাচনের প্রস্তুতি নেওয়া, বিএনপি এক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে আমাদের উপদেশ হচ্ছে এবং সাজেশন হচ্ছে যে দলগুলোকে 300 আসনে কমপক্ষে 10 জনের একটি তালিকা করতে হবে। বিএনপি 10 জনের একটি তালিকা করবে, তাদের কর্ম পরিকল্পনায় যে লোকগুলো আছে তাদেরকে দিয়ে যাতে গ্রুপিংটা তৈরি না হয় এবং এই 10 জনই যাতে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামের জন্য সক্রিয় থাকে এবং তাদের অবস্থা বিবেচনা করে তাদেরকে পরবর্তী বিভিন্ন স্থানে পদায়ন করতে পারে এবং জনগণকে বিএনপির স্বপ্ন দেখাতে হবে এমন নির্বাচনী ইস্তেহার তৈরি করতে হবে যে নির্বাচনী ইস্তেহারে তারা যে 31 দফা দিয়েছে সেই 31 দফার ব্যাপক প্রচারণা শুরু করতে হবে এবং পাশাপাশি বেকারত্ব দূরীকরণে, পাচার করা টাকা উদ্ধারে এবং শেয়ার মার্কেটের শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জবাবদিহিমূলক সংসদ ইত্যাদি বিষয় সুনির্দিষ্ট নির্বাচনী নীতি ও ইস্তেহার বর্তমান সরকারকে সরাতে হবে। সেটা করবে কিভাবে? আমি কয়েকটি কমেন্ট করতে চাই। সরকারকে বলেছে বাংলাদেশের মানুষ ইউনূসকে ডিজার্ভ করে, সস্তায় সবজি খাওয়া জাতি। সস্তায় সবজি এখন আর পাওয়া যাচ্ছে না, শীতের মৌসুমে শেষ হয়ে গেছে। আর একজন প্রশ্ন করে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস বড় চোর, শেয়ার বাজার থেকে গত 8 মাসে 80,000 টাকা উধাও হয়েছে। এরকম আরো অনেকে অনেক কমেন্ট করেছেন যেগুলো বলা যেতে পারে যে 2008 সাল থেকে ইউনূস ষড়যন্ত্র শুরু করেছিলেন। তিনি ভালো মার্কেটিং ম্যান, এটা আমি আগে একবার বলেছিলাম। এরকম আর কি যে দল যার যার সমন্বয়ক পিটানোর দায়িত্ব সবার। মানে আগামী দিনগুলো যে ভালো কিছু নয়, এটি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে 24 ও 71 কেন্দ্রিক যে বিতর্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে ভারসাম্যমূলক বয়ান এই মুহূর্তে তৈরি করতে হবে বিএনপি এবং তারেক রহমানের আহ্বানে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলন, বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ, নেতাকর্মীদের শাহাদাত বরণের এককভাবে 24-এ বিএনপির বড় অর্জন ছিল। বিএনপি 2 অর্জনকে প্রাধান্য দিয়ে 71 এবং 24-এর বয়ান তৈরি করবে এবং সেই ক্ষেত্রে এই সরকার যদি বিএনপি স্ট্যান্ড নেয় যে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, তাহলে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যে বিএনপি কে প্রতিহত করবে এবং এই সরকার দীর্ঘস্থায়ী হয়ে ক্ষমতা দখল করবে। বিএনপি শুধুমাত্র নীতি নির্ধারণী মহল যদি মনে করে সরকারের ক্ষমতার মেয়াদ তারা 20 দিন রাখবে না, তাহলে এটা বিএনপির পক্ষে সম্ভব। আমরা সেটা বিশ্বাস করি এবং মনে করি। আর সংস্কারের অনেক কাজ বিএনপি ক্ষমতা এলে করবে, সেইটা বিএনপিকে সামনে নিয়ে আসতে হবে এবং জোরালো ভাবে নিয়ে আসতে হবে। সকল সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব না এবং সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করবার কোনো অবকাশ আমরা দেখি না। আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে বিএনপির উপর যে দায় চাপিয়েছে সেক্ষেত্রে আমরা বলবো যে বিএনপি বহুদলীয় রাজনীতির প্রবর্তক। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তরুণদের বিরোধিতা তারা করবে না এবং বিশ্বাসযোগ্য বিচারিক প্রক্রিয়া ও রাজনৈতিক দলের ঐক্যমত্য ও ভোটের মাধ্যমে নির্বাচনের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফয়সালার বয়ান তৈরি করে সকলের পাশে বিএনপি থাকবে। বিএনপি এককভাবে কোনো ঝুঁকি নেবে না যে কোনো রাজনৈতিক দলকে এবং বিএনপি এটা
বিশ্বাসও করে না এবং লালনও করে না যে তার কথার মাধ্যমে বা সরকারকে চাপ প্রয়োগ করবে তারা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে। বিএনপি এই ক্ষেত্রে তার বিগত 15 বছর করবে না আওয়ামী লীগ দ্বারা যারা অত্যাচারের শিকার হয়েছে এবং জনগণের সহানুভূতি লাভের জন্য এটি তারা প্রচার করতে পারে, কিন্তু আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবার কোনো অধিকার বিএনপি রাখে না। আর জামাত ও জি আচ্ছা, জামাত বলেন, জামাতের সঙ্গে বিএনপির সংকটটা কি, খুব দ্রুত বলেন। জামাত ও এনসিপি যেভাবে খোলস থেকে বেরিয়ে এসেছে, ছুটে গেল কিভাবে, যেভাবে খোলস থেকে বেরিয়ে এসেছে, মানুষ তাদের লক্ষ্য উদ্দেশ্য বুঝে গেছে, এখন আর খোলসে নেই, এই ধর্মীয় আদর্শও নেই জামাত। ভারতের সাথে সখ্যতা করার প্রাণান্তকর বাসনা, পূজা মণ্ডপে সঙ্গীত পরিচালনা এবং এই সরকারকে আরো 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার যে জামাত আশা জায়গা নিয়ে পদক্ষেপ নিয়েছে, সেগুলো অঙ্কুরেই মানুষ বিনষ্ট হবে এবং মানুষ এটা বুঝতে পেরেছে। জামাত এভাবেই ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তার ক্ষমতাকে প্রলম্বিত করার যে প্রক্রিয়া চালাচ্ছে, এই প্রক্রিয়া বিএনপি যেমন বুঝে গেছে, দেশের জনগণ বুঝে গেছে। সুতরাং জামাতের ওই রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষের মাঝে তেমন কোনো প্রভাব ফেলবে না। সুতরাং জামাত যদি মনে করে, জামাত নয়, জামাতের এ টিম আছে, বি টিম আছে, সি টিম আছে, কত টিম যে জামাতের আছে। এখন আমরা যে সমস্ত আমরা এনসিপি দেখি, এবি পার্টি দেখি, এগুলো এ টিম, বি টিম, সি টিম, এই সমস্ত টিমগুলোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে আমরা সবচেয়ে সর্বোচ্চ দেখি 10 ভোট। আমি এই ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি বলবো এবং একজন ছাত্র নেতা হিসাবে আমি বলবো যে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে জামাত এবং শিবির। 1990 সালে যে নির্বাচন হয়েছে সেখানে সর্বদলীয় ছাত্র ঐক্য নির্বাচন করেছে এবং জামাত নির্বাচন করেছে। সর্বদলীয় ছাত্র ঐক্যের বিপরীতে জামাত মাত্র 800 ভোট পেয়েছে। জামাত যে একটা বিশাল একটা ফ্যাক্টর সেটা না, জামাত তার রাজনীতিকে এবং তার অবস্থানকে সে নানাভাবে নানামুখী একটা সন্ত্রাসী প্রক্রিয়ার মাধ্যমে তুলে ধরে যে তারা অনেক ক্ষমতা এবং প্রভাবশালী। আসলে ভোটের মাঠে জামাতের অবস্থান 800 ভোটের মতোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি শেষ করব, রওশনারা নিপা যদি শেষ কিছু বলতে চান যে বিএনপি কি করবে। আসলে বিএনপি কি করবে এটা হাফিজ আল আসাদ ভাই বলতে পারবেন, আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমি একটা জিনিস শুধু তাদের কাছে বলতে চাই, আজকে দেখেন ভারতের যে নিরাপত্তা বা যে কোনো জাতীয় ইস্যুতে সবগুলো দল কিন্তু এক হয়ে যায়, তারা কিভাবে সে যে পক্ষেই থাকুক। সেই কারণে সেই রকম ভাবে যদি আমাদের আজকে জামাত বলেন, এই ডক্টর ইউনুস গং বলেন বা বিভিন্ন সময়ে যারা সুযোগ নিয়েছে, তারা কিন্তু এই বিষয়টার ভেতর থেকেই সুযোগ নিয়েছে। কারণ আমরা একজন আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লাগতে থাকি, সেখানে আমাদের জাতীয় ঐক্যমতের বিষয়গুলো আমরা টেবিলে একসাথে থাকতে পারি না। আমরা ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থটাকে মানে আলাদা করতে পারি না। আজকে একটা দেশের ক্রান্তিকাল, যেখানে আপনি শুরু করেছিলেন যে বাংলাদেশ অস্তিত্বের সম্মুখে এবং এই স্বাধীন রাষ্ট্রটা মাত্র 54 বছর বয়সের যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি। আমাদের অনেক সমস্যা আছে, আমাদের গণতান্ত্রিক চর্চা শুরু হইতে পারে না, বারবার হোঁচট খায়। সেই জায়গা থেকে আমি আশা করব যে বিএনপির মতো বড় দল, যাদের একটা বড় সমর্থন আছে, তারা সবকিছু ভুলে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে এবং সেইটা তারা একাও করতে পারে। আমি বলছি না আওয়ামী লীগকে দাও, আওয়ামী লীগ তার নিজের মতো করেই দাঁড়াবে, কারণ আওয়ামী লীগ রাজনীতির মাঠে আজকে বেকায়দা আছে, কোনো না কোনো সময় সে ফেরত আসবে যেভাবে। কারণ বিরোধী দলে আওয়ামী লীগকে বিট করার মতো আমার মনে হয় না আর কেউ আছে। কিন্তু বিএনপিকে আমি অনুরোধ করব যে তারা দেশের স্বার্থটাকে সামনে রেখে নির্বাচন এবং তাদের এই যে পরিকল্পনাটা আছে যে তারা যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চায়, এর দাঁত ভাঙা জবাব যেন তারা দেওয়া শুরু করে। জনসমর্থন আপনাদের সাথে থাকবে। এটাই। রওশনারা নিপা এবং হাফিজ আল আসাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য। আপনারা ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকেন, সাবধানে থাকেন, সেই সঙ্গে চোখ কান খোলা রাখতে হবে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা সংকটময় সময় পার করছে। আপনারা জানেন ভারত পাকিস্তান ওই ফ্রন্টে একটা যুদ্ধ অবস্থা, যে কোনো সময় বড় কোনো বিস্ফোরণ ঘটতে পারে, যার আজ কিন্তু আমাদের এখানে আসবে। শুধু আজই আসবে না, আমরা এমন সংকেত পাচ্ছি, আমরা এমন আলামত দেখতে পাচ্ছি যে আমাদের ভূখণ্ড মানে বাংলাদেশ হবে কুরুক্ষেত্র। মানে
বাংলাদেশের মাটি হবে পোড়া মাটি। আপনারা বুঝতে পারছেন জিনিসটা নিশ্চয়ই। আশা করি, আমি মনে প্রাণে চাই যে সেই পরিস্থিতি কখনোই সৃষ্টি না হোক। আমরা যেন আমাদের ন্যায্য হিস্সা যেমন বুঝে নিতে পারি, তেমনি আমরা আমাদের অধিকার, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যেন সচেতন থাকতে পারি। আমরা জাতি হিসেবে অত্যন্ত দেশপ্রেমিক জাতি। আমরা সেটি বারবার প্রমাণ করেছি। ৩০ লাখ শহীদ রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন যে আমরা আমাদের নিজেদের ভূখণ্ডকে যতখানি ভালোবাসি, আমাদের জাতীয়তাবাদকে আমরা যতখানি ভালোবাসি, আমরা আমাদের দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারি, যেটি আমরা ৭১-এ প্রমাণ করেছি। ফলে আজকে বাংলাদেশ যদি সেরকম সত্যি আবারও একটি বিপন্ন সময়ের দিকে এগুলোর আশঙ্কা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই রুখে দাঁড়াবো, সচেতন থাকবো এবং যোগ্য নেতৃত্বের সঙ্গে থাকবো। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।